সবাইকে, আমার নাম অরুণিমা পাল। আমি আজকে তোমাদের সাথে একটা সত্যি ভূতের ঘটনা শেয়ার করতে চলেছি। আমি নিজেও কোনো ফেক ভিডিও বা ফেক ভূতের ঘটনায় বিশ্বাসী নই, তাই আমি তোমাদের সাথেও কোনো ফেক ভিডিও বা ফেক ভূতের ঘটনা শেয়ার করব না। তো যাই হোক, আমি আমার গল্পে চলে আসছি। এবার এটাকে গল্প বলাটা ভুল, এটা একটা সত্যি ঘটনা আমার সাথেই হয়েছে বা আমার ফ্যামিলির সাথে হয়েছে। আমরা দীঘায় গেছিলাম 2024-এ সেপ্টেম্বরে। এবার আমাদের যে ট্রেন ছিল তাম্রলিপ্ত প্রচণ্ড লেট করেছে, এতটাই লেট আমাদের ট্রেন ছিল 7টায়, সেটা কিন্তু ছেড়েছে মানে স্টেশনেই সেটা এসছে, ছাড়া তো মানে পরের কথা, সেটা স্টেশনেই এসছে 1টায়। এবার অতটা টাইম আমাদের স্টেশনে বসে কাটাতে হয়েছে। তো সেদিন আরেকটা অপশন ছিল, যেমন সেদিন আরেকটাও ট্রেন ছিল, সেই ট্রেনটা হাওড়া থেকে আরও অনেক দূরে স্টেশনে, সেই ট্রেনটা দীঘায় যাবে। বাট বাপি সে রিস্কটা নিতে পারলো না, কারণ বাই চান্স যদি সেই ট্রেনটা মিস হয় আমরা আর ফিরে তাম্রলিপ্ত পাবো না, তাই আমরা স্টেশনেই বসে ওই ট্রেনটা কাটিয়েছিলাম। এবারেতে আমাদের ট্রেন এলো 1টার সময় যথারীতি, কিন্তু ট্রেন মাঝ রাস্তায় আরও একটু দাঁড়ালো, সেটার জন্য আমাদের পৌঁছতে অনেকটা লেট হলো, সেটা হলো 7টা। তো তখন গিয়ে সেইভাবে কোনো হোটেলই পাচ্ছিলাম না। একদম সি সাইডে যে টোটোলো ছিল, তো সে ওই হোটেলটা নিয়ে গেল, বলল একবার জাস্ট বলে দেখুন, মনে হয় না রুম পাবেন বলে। এবার হোটেলটা একদম সি সাইডে ছিল, তো ওনারা বললেন যে হ্যাঁ রুম আছে একদম নিচে। কিন্তু একবার তাহলে রুমটা দেখা হলো আগেই, তো রুমটায় ঢুকে খুবই ভালো লাগলো, কারণ রুমটা একদম নিউ রং করা হয়েছিল। তো তাই আর কোনো রকমের কোনো জিজ্ঞাসাবাদ না করে আমার বাবা তাড়াতাড়ি রুম নিয়ে নিল এবং আমরা ওই রুমটাতেই থাকলাম। এবার সেই দিনের রাতটা কাটলো। পরের দিন যখন আমরা সমুদ্রে চান করে এলাম, আমাদের ওই ভিজে জামা কাপড়গুলো কোথায় শুকোতে দেবো এটা জিজ্ঞেস করলাম হোটেল ম্যানেজারকে। অ্যাকচুয়ালি আমাদের ঘরে কোনো ব্যালকনি ছিল না, বিকজ বললামই আমাদেরকে নিচের রুম দেওয়া হয়েছিল, ওটাই খালি ছিল, আর তাই তাতে কোনো ব্যালকনি ছিল না। এবারেতে তাই হোটেল ম্যানেজার বললো যে ছাদে। এবার যখন ছাদটা তো অনেকটাই ওপরে, এবার যখন ছাদে উঠলাম, ছাদটা একদম ভাল লাগেনি, কারণ ছাদটা প্রচণ্ড পরিত্যক্ত এবং যে কংক্রিটের যে স্টিলের যে রডগুলো থাকে মানে হোটেল বা বাড়ি বানাতে যেগুলো কাজে লাগে ভিত তৈরি করতে, সেগুলো সমানভাবে কাটা নেই, সেগুলোর মধ্যেই কোনো ক্রমে দড়ি টাঙানো। এবার ওখানে একটু কম্প্রোমাইজ করতে হলো, কিন্তু আমরা জামাকাপড় শুকো দেওয়ার ক্লিপ নিয়ে যেতে ভুলে গেছিলাম। প্রচণ্ড হাওয়া, ওখানে ওই দড়িতে জামাকাপড় 2 মিনিটের বেশি টিকবে না, তাই তখন আমরা ছাদের মধ্যে খোঁজাখুঁজি করতে লাগলাম কোনো রকমের কোনো ওইভাবে আটকানো কোনো ক্লিপ যদি পাওয়া যায়। তো হঠাৎ করে আমার মা পেল 1খানা সেফটি পিন এবং 2খানা হেয়ার পিন, চুলের যে কাঁটা সেটা 2খানা আর একটা সেফটি পিন। তো সেটা দিয়েই যথারীতি ম্যানেজ করে দেওয়া হলো। এবার সেদিন তারপর আমরা সব লাঞ্চ করে নিয়ে একটু রেস্ট নিলাম। এবার বিকেলে বেরোনোর আগে যখন জামাকাপড় তুলতে যাওয়া হলো, তখন মা ভুলবশত জামাকাপড় তোলার পর ওই সেফটি পিন এবং হেয়ার পিনগুলোকেও নিয়ে ঘরে চলে এসছে। এবারে তো যথারীতি আমরা বেরিয়ে গেছি, ঘুরে ঘেরে এলাম, ডিনার করেও এলাম, তখন 11টা ঘড়িতে। এবার 11টার সময় বাড়ি ঢুকে একটু পরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বসলাম। এবারেতে বসে আমরা যখন বসলাম, তখনই প্রথম একটা নকিং সাউন্ড পেলাম ঘরের দরজায়। তো তারপর সেই নকিং সাউন্ডটা প্রথমবার আমরা ভাবলাম বোধহয় কোনো স্টাফ বা কেউ, খোলা হলো দরজা, কেউ নেই। তারপর আমরা আবারও গিয়ে বসলাম, আবার সেকেন্ড টাইম নকিং। এবারেতে তারপর যথারীতি আবার যখন দরজাটা খোলা হলো, তখন কেউ নেই। আর আমার বাবা তার আগে বলেছিল যে হয়তো দেখবে যে খুব হাওয়া দিচ্ছে তার জন্য হচ্ছে। এবার আমার তাই মনে হলো আমি হাওয়াটা একবার দেখতে চাইলাম, যে মানে একটা দরজায় নক করার মতো হাওয়া, মানে বেশ জোরেই হাওয়া দেবে। হ্যাঁ, সি সাইডের এলাকায় হাওয়া দিতেই পারে, কিন্তু হাওয়াটা মানে কোনখান থেকে আসছে, কারণ আমাদের যে রুমটা ছিল, রুমটার যে একটা লম্বা যে প্যাসেজ ছিল, প্যাসেজের উল্টো দিকেও রুম, আর প্যাসেজের একদম লাস্টে একটা জানলা আছে ঠিক কথা, কিন্তু সেটা কিন্তু কাঁচ দিয়ে মানে বন্ধ, জানলাটা মানে টোটালি টাইটলি প্যাকড, কোনোভাবেই হাওয়া ঢোকার জাস্ট কোনো চান্স নেই। তাহলে নকিংটা করছে কে? তো আরও তো না ভেবে যথারীতি সবাই খুব ক্লান্ত ছিলাম,
আমরা সবাই শুয়ে পড়েছি। আর একটু পর থেকে যখন হালকা হালকা ঘুমটা আসছে, তখন হঠাৎ করে আমরা ফিল করলাম নকিংটা প্রচণ্ড জোর হচ্ছে। মানে প্রচণ্ড জোর, মানে প্রচণ্ড জোরই হচ্ছে নকিংটা। আর তখন আমরা মানে সবাই একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ শোয়ার আগেও আরও বেশ কয়েকবার নকিং হয়েছে। যতবার খোলা হচ্ছে ততবার কেউ নেই। এবার তারপর শুয়ে নকিংটা যে অতটা জোর হবে আমরা কেউ ভাবতে পারিনি। নকিংটা এতটা জোর হচ্ছিল যে কেউ আমরা দুশোকের পাতা এক করতে পারছিলাম না। মানে বুঝতেই পারছো নকিংটা কতটা জোর হচ্ছিল। এবার তারপর যথারীতি কি মনে হলো, বাবা উঠে, আমরা সবাই উঠে বসে পড়েছিলাম, শুধু বাপি না। এবার কি মনে হলো, তখন আমাদের ওই হেয়ার পিন এবং সেফটি পিনটা মাকে জিজ্ঞেস করালো। বাপি বললো যে তুমি কি ঘরে নিয়ে চলে এসছো? তো মা বললো হ্যাঁ। তখন বাপি জাস্ট দরজাটা ওপেন করলো। এবার জাস্ট দরজাটা ওপেন করেই বাপি ওটা ওই যে লম্বা যে প্যাসেজটা ছিল, প্যাসেজে জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছে। আর মানে কিছু দেখার যে সিনই নেই, কারণ তখন আমরা প্রত্যেকে ভয় পেয়ে গেছিলাম। এবার তারপর সেই রাতটা মানে প্রচণ্ড ক্লান্ত ছিলাম, আমি আর বাবা ঘুমিয়ে পড়েছিলাম। বাট আর যখন দরজাটা খোলা হয়েছিল ওই হেয়ারপিনগুলো ফেলার জন্য, তখন একটা দমকা হাওয়া দিয়েছিল। সেই হাওয়াটাও যে কোথা থেকে এসছে তাও জানি না, কিন্তু সেই হাওয়াটা যে কোথা থেকে এসছে এটা যে দেখবো তখন আর সে সাহসটা ছিল না। তো সেই হাওয়াটা তারপর হলো, দরজা দিয়ে ঘুমিয়ে পড়লাম। এবার মা, আমাদের ঘরের বেডটা ছিল জাস্ট আমাদের ঘরের মিডল পোর্শনে, মানে বেডের চারদিক দিয়ে যে কেউ ঘুরতে পারবে। মা ফিল করেছে যে সারা রাত্রি যেন বেডের চারদিক দিয়ে কেউ একটা হাঁটছে। আমার মায়ের একেই ঘুম পাতলা, তো মা সেটা বেটার ফিল করতে পেরেছে। বাট আমি আর বাপি ঘুমিয়ে পড়েছিলাম জাস্ট। তো মা তাই চোখ না খুলে হনুমান চালিসা আমার মা রোজ দুবেলা করে পাঠ করে। তো যে মানুষটা রোজ দুবেলা করে পাঠ করে তার সে ইজিলি ফ্লুয়েন্টলি পাঠ করতে পারবে না দেখে, রাদার আমার মা তাই করে। তো তাই আমার মা সেটা পাঠ করতে যাচ্ছিলো। এবার হনুমান চালিসাতে যে জায়গাটা আছে ভূত পিশাচ নিকট নেহি আবই, ওই জায়গা থেকে মার পারছে না। মানে যে মানুষটা 365 দিন করে সে মানুষটা ওই জায়গা থেকে তার আটকে যাচ্ছে। তো মা সেটা আবারও প্রথম থেকে চেষ্টা করতে করতে মায়ের 5th টাইম মা গোটাটা বলতে পেরেছে। এবার গোটাটা বলতে পারার পর মায়ের এতটাই মা ভয় পেয়ে গেছিলো, মা জাস্ট চোখ বুজে ঘুমিয়ে গেছে। এবং মা বলছে যে তার আগে অবধি আমি যখন চোখটা বুঝছিলাম এত একটা মুভমেন্ট, হয়তো দেখা গেলো ঘরেতে যদি কেউ কন্টিনিউয়াসলি হাঁটে আমাদেরও কিন্তু ঘুমটা আসে না। বাট ওটা 5th টাইমে পারার পর, মানে গোটাটা শেষ করার পর হনুমান চালিসা ওটা আর হয়নি। তো তারপর পরের দিন আমাদের বেরোনো ছিল, পরের দিন অনেক তাড়া, পরের দিনও একবার খবর এসেছিলো নাকি ট্রেন ক্যান্সেল। তো সেই সব নিয়ে আর হোটেল ম্যানেজারকে জিজ্ঞেস করা হয়নি, ঠিকই কথা। তবে ওই যে ওই রাতটা ছিল হোটেলে, ওটা মেমোরেবল ডে থাকবে। আমি অনেকের মুখেই আমরা শুনে থাকি যে এ হোটেলে গিয়ে ভূত দেখেছে, ও হোটেলে গিয়ে ভূত দেখেছে। আমি প্রথমবার এটা এক্সপিরিয়েন্স করলাম, হোটেলে গিয়ে ভূত দেখিনি, কিন্তু একজন কারোর অনুভূতি যে ফিল করেছি এটা একদম মানে কিছু না প্রশ্ন করেই বলা যায়। তো তাই এটা আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং আমার ভিডিওটাকে শেয়ার করে দিও। আর তোমাদের সাথেও কী কী ভূতের ঘটনা ঘটেছে সেটা আমাকে অবশ্যই জানিও, তাতে আমিও আমার